হরমুজ প্রণালীতে অবরোধ ভঙ্গের অভিযোগ, পানামার জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, যুক্তরাষ্ট্রের বাব আল মান্দেবে অস্থিরতা, হুথিদের আক্রমণে 6 নাবিক নিহত। ইউক্রেন জুড়ে হামলা জোরদার, রাশিয়ার বিভিন্ন অঞ্চলে অন্তত 12 জনের প্রাণহানি। পাল্টা জবাবে মস্কোতে 4 শতাধিক ড্রোন ছুড়ল কিয়েভ, কয়েকজন হতাহত। কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ছাড়ালো 250, নিখোঁজ বহু মানুষ, ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা, একের পর এক পরাঘাতে আতঙ্ক। দাবানলে কানাডায় পুড়ছে হাজার হাজার বনভূমি, স্পেন ইন্দোনেশিয়ায় লোকালয়েও আগুন, চীনে টাইফুনের তাণ্ডবে ভূমিধস, ফিলিপিন্সে বন্যায় 12 জনের মৃত্যু। এবং অরুণাচল প্রদেশ নিয়ে আবারও ভারত চীনের উত্তেজনা, 27টি স্থানের নাম সরকারি মানচিত্রে যুক্ত করল দিল্লি, তীব্র আপত্তি বেইজিংয়ের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাবরিনা মজুমদার। হরমুজ প্রণালীতে ফের অবরোধ ভাঙার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। এ কারণেই পানামার একটি কার্গো জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এর মধ্যেই বাব আল মান্দেবে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের হামলায় প্রাণ হারিয়েছেন 6 নাবিক। এদিকে যুদ্ধাবস্থার মধ্যেই ইরান পাকিস্তান ও ইরান ওমেনের কূটনৈতিক তৎপরতা বাড়ছে। চলমান উত্তেজনার মধ্যেই ইরানের বিরুদ্ধে মার্কিন নৌ অবরোধ আরও কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ইরানের একটি বন্দরের দিকে যাওয়ার চেষ্টা করলে সতর্ক করে মার্কিন বাহিনী। সেই নির্দেশ উপেক্ষা করে জাহাজটি এগিয়ে যাওয়ার পর 2টি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছোড়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। এতে জাহাজটির স্টিয়ারিং ব্যবস্থা অচল হয়ে যায়। মার্কিন বাহিনীর দাবি, ইরানকে ঘিরে নৌ অবরোধ কার্যকরের পর 55টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করে দেওয়া হয়েছে। 3টি জাহাজকে অচল এবং আরও 2টি জাহাজে তল্লাশি চালানো হয়েছে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের বক্তব্যেও অনড় অবস্থান স্পষ্ট। তার দাবি, মার্কিন নৌ অবরোধ বহাল থাকা পর্যন্ত হরমুজ প্রণালী খোলা হবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হচ্ছে না বলেও জানান তিনি। তৃতীয় পক্ষের মাধ্যমে বার্তা আদান প্রদান চলছে বলে মন্তব্য করেন তিনি। এমন উত্তেজনার মধ্যেই তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মোহসিন নাকভির সঙ্গে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। পাকিস্তান বলছে যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার কাছাকাছি পৌঁছেছে। একই সময়ে হরমুজ প্রণালী নিয়ে ওমান ও ইরানের আলোচনাও গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানিয়েছেন, 2 দেশের আলোচনা এখন ক্রিটিক্যাল পয়েন্টে। তবে কূটনৈতিক তৎপরতার মধ্যেও নতুন হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মঙ্গলবার ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে বাব আল মান্দেব প্রণালীতে একটি কার্গো জাহাজে হামলার অভিযোগ উঠেছে। ইয়েমেনের সরকারি সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। কাকলি আখতার, সময় সংবাদ। ইরানি হামলার আশঙ্কায় গোপনে তুরস্ক ছেড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত এয়ারফোর্স 1-এর পরিবর্তে ছোট একটি উড়োজাহাজে করে যুক্তরাজ্যে পৌঁছে দেওয়া হয় তাকে। এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে মার্কিন প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। গত মাসে ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় ইরান সমর্থিত গোষ্ঠী ট্রাম্প ও তার বিমান এয়ারফোর্স 1 লক্ষ্য করে হামলা চালানোর ছক কষছিল। এমন একটি নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই তড়িঘড়ি করে সিদ্ধান্ত নেওয়া হয় উড়োজাহাজ পরিবর্তনের। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, গত 8 জুলাই আঙ্কারা থেকে নির্ধারিত এয়ারফোর্স 1-এর বদলে ছোট আকারের উড়োজাহাজে করে যুক্তরাজ্যে যান ট্রাম্প। প্রকাশিত ভিডিওতে উড়োজাহাজ বদলের প্রক্রিয়ার কিছু দৃশ্য দেখা যায়। ট্রাম্প পুরনো এয়ারফোর্স 1-এ ওঠার কয়েক মিনিট পর সেখান থেকে একটি ক্যাটারিং ট্রাক বেরিয়ে ছোট উড়োজাহাজটির দিকে যায়। পরে যুক্তরাজ্যে অবতরণের পর ট্রাম্পকে বড় উড়োজাহাজটির সিঁড়ি দিয়ে নামতে দেখা যায়। তবে কিভাবে তিনি আবারও বড় উড়োজাহাজটিতে ফিরে এসেছিলেন তা স্পষ্ট নয়।
তবে ঘটনার সময় সংবাদ মাধ্যম ও কয়েকজন কর্মকর্তাকে এমন ধারণা দেয়া হয় ট্রাম্প তখনও এয়ারফোর্স ওয়ানেই রয়েছে। আঙ্কারা থেকে উড্ডয়ন করা পুরনো উড়োজাহাজে থাকা সাংবাদিকদের জ্বালানার পর্দা নামিয়ে রাখতেও বলা হয়। সাধারণত যুদ্ধক্ষেত্র সংলগ্ন এলাকায় এমন সতর্কতা নেওয়া হয়। পরে নিউ ইয়র্ক টাইমস সহ মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানায় ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর হুমকির কারণেই ট্রাম্পের উড়োজাহাজ পরিবর্তন করা হয়েছিল। এই ঘটনায় নতুন করে আলোচনা এসেছে কাতারের দেয়া উড়োজাহাজটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে আগের এয়ারফোর্স ওয়ানের মতোই নতুন উড়োজাহাজটিতে একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেই। শিউলি রোসা, সময় সংবাদ। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন দেশটির আদালত। হত্যা, নির্যাতন, বেআইনি আটক ও মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে তাকে। একই মামলায় আসাদ সরকারের নিরাপত্তা কর্মকর্তা আতেফ নাজিবকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে আসাদকে রাশিয়া থেকে ফেরত আনাই এখন দামেস্কের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। স্থানীয় সময় মঙ্গলবার সকাল থেকে দামেস্কের আদালতের সামনে জড়ো হতে থাকেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে মানবতা বিরোধী মামলার রায় ঘিরে উত্তেজনা দেখা যায় তাদের মাঝে। পূর্ব পরিকল্পিত হত্যা, নির্যাতন সহ নানা অপরাধে দোষী সাব্যস্ত করা হয় সাবেক এই প্রেসিডেন্টকে। এরপর আদালতের রায়ে মৃত্যুদণ্ড দেয়া হয় তাকে। রায় বলা হয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহার করে সংগঠিত অপরাধগুলোর সর্বোচ্চ সিদ্ধান্তকারী ছিলেন বাশার আল আসাদ। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তা প্রমাণিত হয়েছে বলে জানান আদালত। একই সাজা দেয়া হয় তার ভাই মাহের আল আসাদ ও সিরিয়ার দারা প্রদেশের সাবেক রাজনৈতিক নিরাপত্তা প্রধান আতেফ নাজিবকেও। 2011 সালে প্রদেশটিতে বিক্ষোভ দমনের নেতৃত্ব দেন নাজিব। তার নেতৃত্বে চালানো হয় দমনপীড়ন, যা দেশজুড়ে বিদ্রোহ ও প্রায় 14 বছরের গৃহযুদ্ধের সূচনা করে বলে উল্লেখ করেন বিচারক। তখন মানবতা বিরোধী অপরাধ, হত্যা এবং নির্যাতনের ঘটনায় দোষী সাব্যস্ত করা হয় তাকে। অভিযোগ অস্বীকার করলেও নাজিবের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি বলে জানান আদালত। আসাদ সরকারের আরও কয়েকজন সাবেক সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাকেও তাদের অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। সিরিয়ার সাবেক শাসক গোষ্ঠীর বিরুদ্ধে শুরু হওয়া বিচার প্রক্রিয়ায় এটিকে সবচেয়ে বড় রায় হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিনের যুদ্ধ, বাস্তুচ্যুতি এবং ধ্বংসযজ্ঞের পর এই বিচারকে নিরাময়ের প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন ভুক্তভোগীরা। তবে রাশিয়ায় আশ্রয় নেয়া বাশার আল আসাদকে ফেরত আনার বিষয়টি এখনও বড় চ্যালেঞ্জ বর্তমান সরকারের জন্য। দামেস্ক বারবার প্রত্যাবর্তনের দাবি জানালেও মস্কো এখন পর্যন্ত তাতে সাড়া দেয়নি। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইউক্রেন জুড়ে হামলা জোরদার করেছে রুশ বাহিনী। মঙ্গলবার ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 12 জন। একই দিনে ইউক্রেনীয় বাহিনী রুশ ভূখণ্ডে 4 শতাধিক ড্রোন ছুড়েছে। ইউক্রেনীয় বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির ভোরোনেজ অঞ্চলে নিহত হয়েছেন 1 জন। একদিকে রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে ও উত্তর কোরিয়া থেকে সামরিক সরঞ্জাম সহায়তা নিচ্ছে বলে অভিযোগ তুলেছে কিয়েভ। অন্যদিকে জাতিসংঘ জানায় রাশিয়ার হাতে আটক ইউক্রেনের 16,000 বেসামরিক নাগরিক স্বাধীনতা থেকে বঞ্চিত। স্থানীয় সময় মঙ্গলবার রাতভর ইউক্রেনের একাধিক শহরে একযোগে হামলা চালায় রাশিয়া। ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বোমার আঘাতে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন, আহত হয়েছেন আরও অনেকে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণ পূর্বাঞ্চলীয় জাপোরিজিয়ায়। রাজধানী কিয়েভেও আঘাত হেনেছে রুশ বাহিনী। খেরসন ও খার্কিভে হামলার কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। একদিনেই রুশ বাহিনী দেশজুড়ে শতাধিক ড্রোন ছুড়েছে বলেও জানায় ইউক্রেন। রাশিয়ার এই ব্যাপক হামলার জবাবে পাল্টা আঘাত করেছে ইউক্রেন। রাতভর রুশ ভূখণ্ডে 4 শতাধিক ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করার দাবি করেছে মস্কো। ভোরোনজ অঞ্চলে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আগুন ধরে যায় 2টি গুদামে। এতে হতাহত হয়েছেন কয়েকজন। রুশ ওয়াইল্ডবেরিজের লজিস্টিক স্থাপনাও আগুনে ক্ষতিগ্রস্ত হয়। পাল্টাপাল্টি হামলার মধ্যেই আরও ঘনীভূত হয়েছে যুদ্ধের কূটনৈতিক সংকট। ইউক্রেনের দাবি রাশিয়া উত্তর কোরিয়া থেকে আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক সরঞ্জাম পাচ্ছে এবং নতুন করে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াচ্ছে এবং ইউক্রেনের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের ঘাটতির সুযোগ নিতে চাইছে বলে অভিযোগ তুলেছে কিয়েভ। মস্কো শান্তির জন্য নয়, যুদ্ধ আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে বলেও মন্তব্য করেন জেলেনস্কি। ইউক্রেনের পূর্ব
পূর্ব ও দক্ষিণ ফ্রন্টে নতুন করে বড় ধরনের রুশ অভিযান চালানোর আশঙ্কাও করছে কিয়েভ। які хотіли б завершення війни. অন্যদিকে সামনে আসছে মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ চিত্র। জাতিসংঘের হিসাবে যুদ্ধ চলাকালে রাশিয়ার হাতে আটক 16,000-এর বেশি ইউক্রেনীয় বেসামরিক নাগরিক এখনো স্বাধীনতা থেকে বঞ্চিত। অনেককেই বিচ্ছিন্নভাবে আটকে রাখা হয়েছে, যা আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে জানিয়েছে সংস্থাটি। Large-scale missile and drone attacks. কাকলি আখতার, সময় সংবাদ। এশিয়ার বিভিন্ন দেশ জুড়ে চলছে বন্যা, ভূমিধস আর ঝড়ের আঘাত। দুর্যোগের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের দুর্ভোগ। ভারতের আসামে বন্যায় ঘরবাড়ি হারিয়ে ত্রাণের অপেক্ষায় হাজারো মানুষ। চীনে টাইফুন ডলফিনের তাণ্ডবে ডুবে গেছে সড়ক, একই সাথে দেখা দিয়েছে ভূমিধস। ফিলিপিন্সে মৌসুমি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। ভারতের আসামে বন্যার পানিতে বাড়িঘর হারিয়ে নিঃস্ব বহু পরিবার। সপ্তাহ পেরিয়ে গেলেও সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ তাদের। বিভিন্ন এলাকায় গাছের গুঁড়ি ও অন্যান্য ধ্বংসাবশেষ পড়ে বন্ধ হয়ে গেছে চলাচলের রাস্তা। এরই মাঝে রাজ্যটিতে বন্যায় প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। এছাড়া ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে উঠেছেন অন্তত 8,000 বাসিন্দা। স্বাভাবিকের তুলনায় প্রায় 20% কম বৃষ্টি হলেও ভয়াবহ বন্যার মুখে আসাম। এদিকে চীনের পূর্বাঞ্চলে 2 দফা আঘাতের পর স্থলভাগে ঢুকে পড়েছে শক্তিশালী টাইফুন ডলফিন। এর প্রভাবে দেশটির বিভিন্ন প্রদেশে চলছে ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়া। জিয়াংসুর সুজৌ শহরে জারি করা হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ মাত্রার বন্যা নিয়ন্ত্রণ জরুরি অবস্থা। টানা বৃষ্টিতে নদী ও হ্রদের পানি বাড়ায় জারি করা হয়েছে লাল সতর্কতা। আনহুইতে একদিনে 309 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে জলাবদ্ধতার পাশাপাশি ভূমি ও সড়ক ধসের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি মোকাবেলায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ফিলিপিন্সে বন্যা ও ভূমিধসের ঘটনায় অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। দেশটির প্রধান দ্বীপ লুজন জুড়ে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। রাজধানী ম্যানিলা সহ 33টি প্রদেশে 5 লাখের বেশি বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যা কবলিত এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। কর্তৃপক্ষ বলছে, আবহাওয়া পরিস্থিতি উন্নত না হওয়ায় নতুন করে বন্যা ও ভূমিধসের আশঙ্কা বাড়ছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। 190 বছরের মধ্যে সবচেয়ে শুষ্ক জুলাই পার করেছে ইংল্যান্ড। দেশটিতে পুরো মাসে মাত্র 5.5 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, স্বাভাবিকের তুলনায় যা মাত্র 10%। এদিকে জার্মানির রাইন নদীতে পানির স্তর কমে যাওয়ায় ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন। বিশেষজ্ঞরা বলছেন, নদীর পানি দীর্ঘদিন এভাবে কমতে থাকলে ইউরোপ জুড়ে খাদ্য, জ্বালানি ও পরিবহন ব্যবস্থায় বড় সংকট তৈরি হতে পারে। দীর্ঘদিন বৃষ্টি না হওয়া এবং তীব্র গরমে ইংল্যান্ডের আবহাওয়া পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। গত জুলাইয়ে দেশটিতে বৃষ্টি হয়েছে মাত্র 6.5 মিলিমিটার, যা স্বাভাবিকের তুলনায় 10%। 190 বছরে ইংল্যান্ডে গেল জুলাইয়ের মতো এত কম বৃষ্টিপাত হয়নি। তীব্র গরম এবং অনাবৃষ্টিতে দেশটির প্রায় 3/4 এলাকা খরার কবলে পড়েছে। এতে কৃষি থেকে শুরু করে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও বাড়ছে চাপ। ইউরোপের অন্যান্য দেশেও দেখা দিয়েছে একই সংকট। জার্মানির গুরুত্বপূর্ণ রাইন নদীতে পানির স্তর কমে যাওয়ায় ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন। কয়েক সপ্তাহের খরায় দেশটির গুরুত্বপূর্ণ রাইন নদীর পানির স্তর নেমে গেছে আশঙ্কাজনক পর্যায়ে। বাণিজ্যিক জাহাজ এলাকায় পানির স্তর নেমে এসেছে 16 সেন্টিমিটারে, অথচ জাহাজ চলাচলের জন্য কমপক্ষে 40 সেন্টিমিটার পানি প্রয়োজন। নদীর পানি কমে যাওয়ায় সবচেয়ে বড় প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও। রোমানিয়ায় দানিউব নদীর পানির স্তর নেমে গেছে সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে। নদীর পানি ব্যবহার করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রিঅ্যাক্টর ঠান্ডা রাখা হয়, কিন্তু পানির স্তর আরও কমে যাওয়ায় দেশটির শেষ সচল পারমাণবিক রিঅ্যাক্টরও 13 আগস্ট বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। খরার ভয়াবহ প্রভাব পড়েছে নেদারল্যান্ডসেও। ভূগর্ভস্থ পানির স্তর নেমে গেছে 1976 সালের রেকর্ডের নিচে, যে বছরটি দীর্ঘদিন দেশটির সবচেয়ে শুষ্ক গ্রীষ্মের নজির ছিল। পানি না থাকায় মারা যাচ্ছে গাছপালা ও জলজ প্রাণী, শুকিয়ে যাচ্ছে ছোট নদী ও জলধারাও। বিশেষজ্ঞরা বলছেন, নদীগুলোর পানি যদি এভাবেই কমতে থাকে তাহলে ইউরোপ জুড়ে খাদ্য, জ্বালানি ও পরিবহন ব্যবস্থায় আরও বড় সংকট তৈরি হতে পারে। ইশিতা আক্তার, সময় সংবাদ।
অরুণাচল প্রদেশ নিয়ে ভারত চীনের দীর্ঘ বিরোধ আবারও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। সম্প্রতি প্রদেশটির ২৭টি স্থানের নাম সরকারি মানচিত্রে যুক্ত করতেই শুরু হয় চীনের তীব্র আপত্তি। বেইজিংয়ের দাবি, নয়াদিল্লির এই পদক্ষেপ অবৈধ এবং অকার্যকর। অরুণাচলকে চীনের ভূখণ্ড হিসেবেই দাবি করেন তারা। পাল্টা জবাবে দিল্লি সাফ জানিয়েছে, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ। অরুণাচল প্রদেশ নিয়ে ভারত চীনের পুরনো বিরোধে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। গত ৭ আগস্ট ভারতের সরকারি মানচিত্রে অরুণাচল প্রদেশের ২৭টি স্থান ও ভৌগোলিক বৈশিষ্ট্যের আনুষ্ঠানিক নাম যুক্ত করা হয়। এর মধ্যে রয়েছে ভূমি, গিরিপথ, হ্রদ ও একটি স্মৃতিস্তম্ভ। ভারতের দাবি, এসব স্থানের সঠিক পরিচিতি নিশ্চিত করা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ। ভারতের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, চীন তথাকথিত অরুণাচল প্রদেশকে স্বীকৃতি দেয় না। ভারতের দেয়া স্ট্যান্ডার্ড নামকে অবৈধ ও অকার্যকর দাবি করে তিনি বলেন, এসব পদক্ষেপে অঞ্চলটির ওপর চীনের দাবির বাস্তবতা বদলাবে না। চীন অরুণাচলকে জাংনান বা দক্ষিণ তিব্বত হিসেবে দাবি করে আসছে। পাল্টা জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ। এটি স্বতঃসিদ্ধ বাস্তবতা, যা কোনো কিছু দিয়েই পরিবর্তন করা যাবে না। চীনের পক্ষ থেকে অরুণাচলের বিভিন্ন স্থানের নাম বারবার পরিবর্তনের উদ্যোগও দীর্ঘদিন ধরে প্রত্যাখ্যান করে আসছে নয়াদিল্লি। ভারতের দাবি, কাল্পনিক নামকরণ কিংবা ভিত্তিহীন বয়ান দিয়ে ভূখণ্ডের বাস্তব অবস্থান বদলানো সম্ভব নয়। তবে নতুন এই নামকরণ এমন সময় সামনে এলো যখন সীমান্ত ইস্যুতে ভারত ও চীনের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চলছে। নাম ঘোষণার একদিন আগেই নয়াদিল্লিতে দুই দেশের কর্মকর্তারা লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি পরিস্থিতি ও সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে বৈঠক করেন। তাই ভারতের এই পদক্ষেপকে সম্পর্কের উন্নতির পথে সম্ভাব্য নতুন বাধা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ২০১৭ সাল থেকে অরুণাচলের বিভিন্ন স্থানের চীনা নাম প্রকাশ করে আসছে বেইজিং। চলতি বছরের এপ্রিল পর্যন্ত ৬ দফায় মোট ১১২টি নাম ঘোষণা করেছে তারা। নাদিম মারজান, সময় সংবাদ। দিল্লিতে পৌঁছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষ করে দিল্লিতে যান দীনেশ ত্রিবেদী। বৈঠকে সম্পর্ক এগিয়ে নেওয়ার পরিবেশ তৈরিতে গুরুত্ব আরোপ করে দুই পক্ষ। এদিকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় 18তম ব্রিক্স সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেওয়ার জন্য তারেক রহমানকে আলাদা আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। দক্ষিণ আফ্রিকার রুস্টেনবার্গে একটি অবৈধ খনি ধসে অন্তত 14 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 8 শ্রমিক। স্থানীয় সময় সোমবার রাতে শহরটির কাছে একটি পুরনো খনি বর্জ্য এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রথমে খনির সুড়ঙ্গ ধসে পড়ার কথা থাকলেও মাটির স্তূপের দেয়াল ধসে পড়েই এক দুর্ঘটনা ঘটে। নিহতদের বেশিরভাগেরই প্রতিবেশী দেশ লেসোথোর নাগরিক বলে ধারণা করা হচ্ছে। চিকিৎসা শেষে আহতদের মধ্যে 3 জনকে অবৈধ খননের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। বাকি 5 জন পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন। মিশরে কৃষি শ্রমিকদের বহনকারী দুটি পিকআপ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 18 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 30 জন। মঙ্গলবার দেশটির ইসমাইলিয়ায় গভর্নরেটের আল দাওয়াউইস এলাকায় ঘটনা ঘটে। আহতদের দ্রুতই নিকটস্থ শহরের হাসপাতালে নেওয়া হয়েছে। জানা গেছে, নিহতদের বেশিরভাগের বয়স 13 থেকে 14 বছরের মধ্যে। সবচেয়ে কম বয়সী নিহত শিশুটির বয়স ছিল মাত্র 10 বছর। দুর্ঘটনার খবর পেয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি। নিহতদের পরিবার ও আহতদের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে দেশটির সমাজ কল্যাণ ও শ্রম মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের কানসাসে নিজ পরিবারের 5 জনকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেন এক ব্যক্তি।
স্থানীয় সময়ে মঙ্গলবার রাজ্যের উইনফিল্ডে ঘটনা ঘটে। পুলিশ জানায়, ফোন করে একজন দাবি করেন তিনি তার পুরো পরিবারকে হত্যা করেন এবং নিজেও আত্মহত্যা করতে যাচ্ছেন। ঘটনাস্থলে পৌঁছে 4 শিশুসহ সবার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্তে স্থানীয় পুলিশের পাশাপাশি সহায়তা করছে FBI ও কানসাস ব্যুরো অফ ইনভেস্টিগেশন। উইনফিল্ড পুলিশ প্রধান জানান, গেল কয়েক সপ্তাহ আগে থেকে সন্দেহভাজন উইলিয়ামসের আচরণ অস্বাভাবিক ছিল। যুক্তরাষ্ট্রের মিডওয়েস্টে বাড়ি ধস ও বিস্ফোরণের ঘটনায় একজন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার দেশটির ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের পোর্টেজ শহরের একটি বাড়িতে ঘটনা ঘটে। এলাকাটিতে তখন বজ্রঝড়ে টর্নেডো সৃষ্টি হওয়ায় সতর্কতা জারি করা হয়েছিল। ঝড়ে গাছ, বিদ্যুতের খুঁটি ও মহাসড়কে উল্টে যায় পণ্যবাহী ট্রাক। বিদ্যুৎহীন হয়ে পড়েন প্রায় 5.5 লাখ মানুষ। আবহাওয়াবিদদের ধারণা, শহরটিতে ঘন্টায় 161 থেকে 177 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস আঘাত হানে। তবে ঝড়ের সঙ্গে বিস্ফোরণের সরাসরি সম্পর্ক রয়েছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কঙ্গোতে ভয়াবহ রূপ নিয়েছে ইবোলা সংক্রমণ। মৃতের সংখ্যা ছাড়িয়েছে 2000। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন 4381 জন। ইবোলার বান্দিবুগিও নামে বিরল এই ধরনটির টিকা ও নির্দিষ্ট চিকিৎসা না থাকায় বাড়ছে উদ্বেগ। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে থামছেই না প্রাণঘাতী ইবোলা সংক্রমণ। দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষের সর্বশেষ হিসাবে এ পর্যন্ত শনাক্ত হয়েছে 4000-এর বেশি মানুষ। প্রাণ হারিয়েছেন আক্রান্তদের প্রায় 46%। 7 শতাধিক রোগী এখনও আইসোলেশন বা হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর পাওয়া গেছে। কঙ্গোর 5টি প্রদেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। তবে সংক্রমণের কেন্দ্রস্থল হয়ে আছে ইটুরি প্রদেশ। অল্প সময়ে বাড়ছে মৃতের সংখ্যা। জাতিসংঘ জানায়, মহামারীতে প্রায় অর্ধেক মানুষ মারা গেছেন মাত্র গত 20 দিনে। দেশটির ইতিহাসে সবচেয়ে বড় ইবোলা প্রাদুর্ভাবে পরিণত হয়েছে এবারের সংক্রমণ। পরিস্থিতি মোকাবিলায় জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। স্বাস্থ্যকর্মী, ত্রাণ সংস্থা, সরকার, দাতা এবং স্থানীয় জনগণ সব পক্ষকেই এখনই আরও বেশি কাজ করতে হবে বলে জানায় সংস্থাটি। সংক্রমণ নিয়ন্ত্রণে দেরি হলে নতুন করে আরও বহু মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে বলেও জানায় তারা। গেল 15 মে ইবোলা প্রাদুর্ভাবের ঘোষণা দেয় কঙ্গো সরকার। এবারের সংক্রমণের জন্য দায়ী বান্দিবুগীয় ইবোলা ভাইরাস। এই ভাইরাসের বিরুদ্ধে এখনও অনুমোদিত কোনো টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে আক্রান্তদের শনাক্ত, আইসোলেশন এবং চিকিৎসা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে সম্ভাব্য টিকা ও চিকিৎসা নিয়ে ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আক্রান্তদের দ্রুত শনাক্ত, সংস্পর্শে আসা ব্যক্তিদের নজরদারি এবং চিকিৎসা ব্যবস্থার সক্ষমতা বাড়ানোই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। কাকলি আখতার, সময় সংবাদ। স্কুলে শিক্ষার্থীদের টিকা নেওয়া বাধ্যতামূলক করার নীতিগুলো নতুন করে পর্যালোচনার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে হাম, মামস ও রুবেলার সমন্বিত টিকাকে 3টি আলাদা টিকা হিসেবে দেওয়ার দাবিও পুনরুক্ত করেছেন তিনি। স্থানীয় সময়ে সোমবার এ সংক্রান্ত এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের এই উদ্যোগকে বৈজ্ঞানিকভাবে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। তারা একে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে বলে মনে করছেন। It is amazing. Millions and millions. আইনে কড়াকড়ি আরোপের ফলে অভিবাসন প্রত্যাশী 50,000 মানুষকে সীমান্ত থেকে ফেরত পাঠিয়েছে জার্মানি, যাদের বেশিরভাগই অনিয়মিত, অবৈধ রাজনৈতিক আশ্রয়ের প্রত্যাশী। জার্মানি থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট। অভিবাসন সংকট ইস্যুতে কঠিন সময় পার করছে জার্মানি সহ পুরো ইউরোপ। সীমান্তে কড়াকড়ি আরোপের পর গত 1 বছরে জার্মানিতে প্রবেশের চেষ্টা করা অর্ধলক্ষাধিক অভিবাসন প্রত্যাশীকে ফেরত পাঠিয়েছে দেশটির কর্তৃপক্ষ, যাদের বেশিরভাগই অনিয়মিত, অবৈধ ও রাজনৈতিক আশ্রয় প্রত্যাশী বলে জানায় জার্মান পুলিশের এক মুখপাত্র। দেশটির স্থানীয় সহ বাংলাদেশি প্রবাসীরা বলছেন, জার্মান সীমান্ত থেকে এত বিশাল সংখ্যক অভিবাসন প্রত্যাশীদের ফেরত পাঠানোর নজির এর আগে কখনোই দেখা যায়নি। যারা বিভিন্ন লোকের মাধ্যমে হয়তো কথা শুনে এগুলো না আসাটাই বেটার।
লিগ্যাল ওয়েতে স্টুডেন্ট ভিসা বা লিগ্যাল ওয়েতে আসাটা আমি মনে করি সবচেয়ে বেটার। ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত নীতি কিছুটা শিথিল হলেও নিরাপত্তা নিয়ে অবস্থান বদলায়নি বার্লিন। স্পেনের সিউতা সীমান্তে সাম্প্রতিক অভিবাসন ইস্যুতে ফ্রান্স, পোল্যান্ড, ডেনমার্ক ও অস্ট্রিয়া সহ 9 দেশের সীমান্তে নজরদারি ও তল্লাশি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন জানান, সীমান্তে নিরাপত্তা শিথিল করার কোনো সুযোগ নেই। এই অবস্থায় অবৈধ পথে ইউরোপে প্রবেশের চেষ্টা না করে বৈধ অভিবাসনের সুযোগ নেওয়ার পরামর্শ দিচ্ছেন জার্মান প্রবাসী বাংলাদেশিরা। যারা জার্মানিতে আসতে চান এভাবে গেম অথবা টারজান ভিসা যেটাই বলি আমরা এভাবে না আসে আপনারা বৈধভাবে এখানে আসেন। জার্মানিতে আসার জন্য অনেক লিগ্যাল ওয়ে আছে, এগুলাতে ট্রাই করলে আসলে তাদের ফিউচারটা খুব ভালো হবে। অন্যদিকে স্পেনের সিউতা সীমান্তে নারী ও শিশু সহ অভিবাসন প্রত্যাশীদের ফেরত পাঠানোর ঘটনায় সমালোচনা করেছে জার্মানির বিরোধী দল দি লিঙ্কে। দলটির অভিযোগ, অভিবাসন নিয়ন্ত্রণের নামে মানবিক দিক উপেক্ষা করা হচ্ছে। মানবাধিকার সংগঠনগুলোরও দাবি, অভিবাসন সংকট মোকাবিলায় শুধু নিরাপত্তা নয়, মানবিক বিষয়কেও গুরুত্ব দিতে হবে। ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস, ডেনমার্ক, অস্ট্রিয়া এবং পোল্যান্ড সহ প্রায় 9টি দেশের সাথে সীমান্ত ভাগাভাগি করছে জার্মানি। যেসব সীমান্ত দিয়ে অবৈধ এবং রাজনৈতিক আশ্রয় প্রত্যাশীদের অনুপ্রবেশ ঠেকাতে বেশ কার্যকরী ভূমিকা পালন করছে জার্মান পুলিশ। তাই সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে এদেশের সাধারণ জনগণ। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। জাপানের ব্যবসা খাতে তৈরি হয়েছে নতুন সংকট। কাজ থাকলেও পর্যাপ্ত কর্মী পাচ্ছেন না অনেক প্রতিষ্ঠান। এর সঙ্গে বাড়ছে জ্বালানি, কাঁচামাল ও মজুরি ব্যয়। সবচেয়ে বেশি চাপে পড়েছে ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্ট। জাপানে 2026 সালের প্রথম 6 মাসে 5335টি প্রতিষ্ঠান দেউলিয়া হয়েছে। 2012 সালের পর প্রথমার্ধে যা সর্বোচ্চ। সবচেয়ে বেশি দেউলিয়া হয়েছে সার্ভিস ও খুচরা খাতে। মূল্যস্ফীতিতে ব্যয় বাড়লেও সেই খরচ পুরোপুরি পণ্যের দামে যোগ করতে না পারায় সংকট বাড়ছে। দেউলিয়ার বড় কারণ হয়ে উঠেছে কর্মী সংকট। বছরের প্রথম 6 মাসে কর্মী না পেয়ে দেউলিয়া হয়েছে 227টি প্রতিষ্ঠান, যা গত বছরের তুলনায় 12.4% বেশি। এসব প্রতিষ্ঠানের 77.5%ই কর্মী ছিল 10 জনের কম। ফলে অল্প কয়েকজন কর্মী হারালেই ছোট ব্যবসায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। সমস্যা শুধু কর্মী নিয়োগে নয়, অভিজ্ঞ কর্মীদের ধরে রাখাও কঠিন হয়ে পড়েছে। নির্মাণ, পরিবহন, বৃদ্ধ সেবা ও রেস্টুরেন্টের মতো শ্রমনির্ভর খাতে দক্ষ কর্মীর সংকট সবচেয়ে বেশি। ফলে হাতে অর্ডার থাকলেও অনেক প্রতিষ্ঠান নতুন কাজ নিতে বা সময় মতো কাজ শেষ করতে পারছে না। এর সঙ্গে বাড়ছে জ্বালানি, কাঁচামাল ও মজুরি ব্যয়। কর্মী ধরে রাখতে বেতন বাড়াতে হচ্ছে, আবার পণ্যের দাম বাড়ালে ক্রেতা হারানোর আশঙ্কা। ফলে কমছে ব্যবসায় মুনাফা। কর্মক্ষম মানুষের সংখ্যা আরও কমে গেলে জাপানের ছোট ও মাঝারি ব্যবসায় এই সংকট ভবিষ্যতে আরও তীব্র হতে পারে। জাপানের টোকিও থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ। চীনের মহাকাশ কর্মসূচিতে বড় ধাক্কা। উৎক্ষেপণের মাত্র 85 সেকেন্ড পর বিস্ফোরণে ধ্বংস হয়েছে লং মার্চ 7A রকেট। রকেটটিতে ছিল ঝংসিং 4B বা চায়না সেট 4B যোগাযোগ উপগ্রহ। এটি বিশ্বের বিভিন্ন অঞ্চলে রেডিও, টেলিভিশন এবং অন্যান্য যোগাযোগ সেবা দেওয়ার জন্য কক্ষপথে পাঠানোর কথা ছিল। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, উড্ডয়নের সময় রকেটের ত্রুটি দেখা দেওয়ায় মিশন ব্যর্থ হয়েছে। কক্ষপথে যোগাযোগ উপগ্রহ পাঠানোর এই মিশন ব্যর্থ হওয়ার কারণ খতিয়ে দেখছে চীন। এটি ছিল রকেটটির 18তম মিশন। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ ওয়ার্ল্ড অ্যাপারেল বাণিজ্য মেলা। 3 দিনব্যাপী এ মেলায় যুক্তরাষ্ট্রসহ 35 দেশের সঙ্গে অংশ নিয়েছে বাংলাদেশও। ব্যবসার প্রসারে নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সরকারের কাছে সহযোগিতার আহ্বান জানান প্রবাসী ব্যবসায়ীরা। যুক্তরাষ্ট্রের লাস ভেগাস থেকে লস্করুল মামুনের রিপোর্ট। স্বাগতিক যুক্তরাষ্ট্রসহ বিশ্বের 35 দেশের 20,000-এরও বেশি দর্শনার্থীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে লাস ভেগাস কনভেনশন সেন্টার। স্থানীয় সময় সোমবার থেকে ওয়েস্ট, সাউথ ও সেন্ট্রাল লাস ভেগাস কনভেনশন সেন্টারে একযোগে শুরু হয়েছে 3 দিনব্যাপী বিশ্ব ব্যবসা বাণিজ্যের এই মেলা। প্রতি বছরের মতো এবছরও মেলায় অংশ নিয়েছে
বাংলাদেশি ব্যবসায়ীরা। আমাদের এখানে বাংলাদেশের স্টল এসেছে এবার 22 of them। আর এটা গতবার থেকে একটু ভালো হয়েছে থ্যাঙ্কস টু আমাদের সরকার গভর্নমেন্ট। আমাদের যেখানে বুথটা অবস্থান করতেছে এই বুথটা অনেক পিছনে ব্যাক সাইডে পড়েছে। যদি এই বুথগুলো একটু সামনে হইতো তাহলে আমাদের জন্য আরও কাস্টমার পেতে সুবিধা হইতো। চাইনিজদের যতটুকু পরিমাণে সুবিধা দেওয়া হয় সেই সুবিধা যদি আমরা বাংলাদেশ সরকার থেকে আরও পেতে পারি এই ধরনের সুবিধা, তাতে আরও আমাদের গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠানে যতগুলো প্রতিষ্ঠান আছে তারা অবশ্যই এখানে আসতে ইন্টারেস্ট ফিল করবে। ওয়ার্ল্ড অ্যাপারেল বাণিজ্য মেলার দ্বিতীয় দিনে বিদেশি ক্রেতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ার কথা জানান বাংলাদেশি ব্যবসায়ীরা। যথেষ্ট ফিডব্যাক আমরা পাচ্ছি, আশা করতে গত দিনের চেয়ে আজকের ফিডব্যাকটা অনেক ভালো এবং নেক্সট ডেতে আরও ভালো পাবো বলে আমি আশা রাখি আর কি। ক্লায়েন্টদের কাছ থেকে ফিডব্যাক পাচ্ছি পজিটিভ, আলহামদুলিল্লাহ। তবে আমি আশা করছিলাম যদি আরেকটু আপনার ট্রাফিক বাড়ানো যেত তাহলে আরও ভালো হতো। টেক্সটাইল জগতে মেড ইন বাংলাদেশ আজ বিশ্বজুড়ে পরিচিত একটি ব্র্যান্ড। এই সুনাম ধরে রেখে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে সমন্বিত পরিকল্পনা, মানোন্নয়ন ও সময়োপযোগী উদ্যোগ নেয়ার উপর জোর দেন মেলায় আগত পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মালিকরা। বিশ্বের অন্যতম এই বৃহৎ বাণিজ্য মেলায় অন্যান্য দেশের তুলনায় সরকারি পৃষ্ঠপোষকতায় বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানো হলে আরও বেশি করে বিদেশি বিনিয়োগ ও বিদেশি ক্রেতা আকৃষ্ট করা সম্ভব বলে মনে করছেন বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, লাস ভেগাস কনভেনশন সেন্টার, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উডল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে কর্গি ন্যাশনাল স্প্রিন্ট সিরিজ। এই আয়োজনে দৌড়ে দর্শকদের মাতিয়েছে ডজন খানেক কর্গি কুকুর। সেমিফাইনাল ও ফাইনালের পর চ্যাম্পিয়নশিপ দৌড়ে জয় পায় অভিজ্ঞ প্রতিযোগী টনি। ছোট পা নিয়ে দৌড়ের মাঠে ঝড়ের গতিতে স্টার্টিং গেট খুলতেই ফিশিং লাইনের দিকে ছুটে চলছে একের পর এক কর্গি। কেউ ছুটছে জয়ের নেশায়, আবার কেউ মাঝপথেই খুনসুটিতে জড়িয়েছে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে। ক্যালিফোর্নিয়ার উডল্যান্ডে ইয়োলো কাউন্টি ফেয়ারে কর্গিদের নিয়ে জমালো ব্যতিক্রমী দৌড় প্রতিযোগিতা। ছোট পা আর নিচু গড়নের কারণে এদের দৌড় দেখতে বেশ মজার। প্রতিযোগীদের উৎসাহ দিতে মালিকরা উচ্ছ্বসিত। কেউ খেলনা, কেউ তোয়ালে, আবার কেউ খাবার হাতে নেড়ে ডাকছেন প্রিয় পোষ্যকে। আর মালিকের কাছে পৌঁছতে গিয়েই শুরু হচ্ছে আসল রেস। এবারে আসরে প্রায় 40টি কুকুর অংশ নেয়। প্রতিযোগিতার নজর কাড়ে 8 বছর বয়সী কর্গি টনি। এর আগে একাধিক রেসে জয় পাওয়া এই অভিজ্ঞ প্রতিযোগী প্রিলিমিনারি ও সেমিফাইনালে 2 ধাপেই প্রথম হয়। শেষ পর্যন্ত ফাইনালেও প্রথম হয়ে জিতে নিয়েছে চ্যাম্পিয়নশিপ। আমরা এখানে ইয়েলো কাউন্টি স্টেট ফেয়ারে কর্গি ন্যাশনালসে এসেছি, আর টনিও এখানে রেস করছে। ক্যারিয়ারে সে অনেক রেস জিতেছে। সে এখনো সুস্থ, ভালো আছে এবং দৌড়াতে খুব ভালোবাসে। এটাই আমাদের কাছে সবচেয়ে আনন্দের। কর্গির এমন দৌড়ের পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস। ওয়েলসে গবাদি পশু পাহারা দেওয়ার জন্য এই জাতের কুকুরের প্রজনন করা হতো। ছোট আকারের কারণে গরুর পায়ের নিচে সহজেই চলাফেরা করতে পারত তারা। গরুর পায়ের গোড়ালিতে কামড় দিয়ে তাদের নিয়ন্ত্রণে রাখত কর্গিরা। সেই চটপটের স্বভাবই এখন রূপ নিয়েছে বিনোদনমূলক দৌড় প্রতিযোগিতায়। আমরা 2018 সালে কর্গি রেসিং শুরু করি। আমাদের মনে হয়েছিল কর্গি রেসিংকে ঘিরে সারাদিনের একটি উৎসব আয়োজন করা দারুণ একটি ধারণা হবে। তখন থেকেই শুরু করি। এরপর আয়োজনটি ধীরে ধীরে বড় হতে থাকে, আর এখন আমরা এই অবস্থানে পৌঁছেছি। তবে কর্গি রেসিং এর উদ্দেশ্য শুধু জয় পরাজয় নয়। মালিকদের কাছে এটি প্রিয় পোষ্যের সঙ্গে সময় কাটানো ও দর্শকদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ। তাই প্রতিযোগিতার উত্তেজনার পাশাপাশি পুরো আয়োজন জুড়েই ছিল উৎসবের আমেজ। ছোট আদুরে কর্গিদের দৌড় দেখতে জড়ো হন বিপুল সংখ্যক দর্শক। শিউলি রোসা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হরমুজ প্রণালীতে অবরোধ ভঙ্গের অভিযোগ, পানামার জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা যুক্তরাষ্ট্রের, বাব আল মানদেবেও অস্থিরতা, হুথিদের আক্রমণে 6 নাবিক নিহত। ইউক্রেন জুড়ে হামলা জোরদার, রাশিয়ার বিভিন্ন অঞ্চলে অন্তত 12 জনের প্রাণহানি। পাল্টা জবাবে মস্কোতে 4 শতাধিক ড্রোন ছুড়ল কিয়েভ, কয়েকজন হতাহত। এই ছিল আন্তর্জাতিক সময়ে। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন মেজবাউল আলিফ। ধন্যবাদ সাবরিনা। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ে।